बीजेपी पार्टी एक बार कथा दिले हमारो विश्वास मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন ভারতবর্ষের মানুষের কাছে, আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামত আইপিএফটি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী উনাদের জয়লাভ করিয়ে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ চিনবাই চিনি বিরোধী লোক যারা বুট বাতাইলেই নেই, আমাদের বিরুদ্ধে কে আছে? এখানে মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি যে বিরোধী। কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র দুইটা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা, সিপিএম র বারবার তবে প্রশ্ন খাই কৃতি সিং কি কইরা দেববর্মা হয়, এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারে কইব না, মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মা হইতো না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে ওই কৃতি সিং দেববর্মা এটা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইতো না। আর কৃতি সিং কইতে গাইতে আইতো না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা টাইটেলের সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজে সম্মান দেয় এদের। ওইখানের যে যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে কইরে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করছে, এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা, পরিষ্কার। এটা বাড়ি ঘরে গিয়ে আপনারা বুঝাইবেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাইবেন। সিপিএম কিন্তু কইতাছে কই কৃতি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখেন, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখেন। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। এইটা কি বলার অপেক্ষা রাখে? কইতাছে কই আপনারা তীব্রামথা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার।
আর কংগ্রেস ছিল তাইদের বিরোধী দল। রতনবাবু ভালোই জানলেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা দেববর্মা বাংলার দুনিয়ার লোক নিয়ে যাইতো, যাওয়ার পথে হাসি খুশি যাইতো, আবার সময় সব ঘুমায় ঘুমাইতো, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করতো। কার বিরুদ্ধে বক্তৃতা করতো? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসে ভোট দিব হাত সিম্বলে, আর আমরা তীব্রমতা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হইছে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিরেখে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজে এটা করতেন, মানুষের বুকা বানানোর আর জায়গা পাইছে না। ওই ডেইলি মাইক লাগায় কই তুমি তো তীব্রামতা ভাইকে বিজেপি ভোট নাই, তীব্রামতা নিম্বু পান্তাল গায়ে আনসারে। তীব্রামতা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রামতার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেটা তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রামতা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম পার্টি ত্যাগ করে আপনি তীব্রামতার ঢুকেন আগে, তারপর আপনার কথা আমরা শুনবো। তুমি কে? তীব্রামতার মধ্যে ভালো লোক কে, কে খারাপ, আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না, এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা হিসেবে আমাদের আসারাম বাড়ি এই কমিউনিটি হল, এটা অর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো, আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রামতা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে, এটার জন্য কি তীব্রামতা বিজেপি দায়ী? এটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেল এরা চুল দাড়ি শেভ করে না, এরা ফালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, কই আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া, মানে স্বর্গে বিশ্বাস করে নিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইনের বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে গা পরে, এখন স্বর্গে বিশ্বাস করে, মনে হয় বাড়ি ঘরে গিয়া দেখে পূজাও করে, মনে হয় তাই না। এই লোকটা কইতেছে তুই স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি কি করেছি। আরে মানিক বাবু আপনাকে আমি বলছি, আমি অনিমেষ দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া, কই স্বর্গে গিয়া কথা কইবেন? ঈশ্বর আপনার জায়গায় দিত না, মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করছে, গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না, আপনি স্বর্গে গিয়া কথা কইবেন? স্বর্গে বিশ্বাস করেন? এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি হিসে বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না,
আপনার পার্টি যদি ভালো থাকতো, আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না। আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন, 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে এবং লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করব। এটা মানুষই ভোট দিবে। আর এখন কুল পায় না, কর আমরা কি কয় এরা, কয় আমরা দেখে নেব ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলে আইতাছে। আমি কই, আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো। কারণ এইসব জিনিস এরা যখন মোবাইলে দেখি, মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গলে সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল কর, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি ত্রিপ্রামক আইপিএফটি জোটবদ্ধ ভাবে আমরা বিধানসভায় লড়বো, তখন সিপিএম একটা সিট পাইতো না। শূন্যের কোথায় দেব? শূন্য হয়ে। আর এরা বলে 350 সিট দিয়ে কে আইব? আপনারা আইবেন, এরা আইতো না। এরা কয় আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গী আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনবেন, নামে ইন্ডিয়া মহাজোট করছে। ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি সিপিএম রে মাইনে নিছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিল্লিতে গিয়ে ইন্ডিয়া মহাজোট হবে, পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোনো অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতেছে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব? হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এমনি আপনারা দেখবেন, মোদীজি কি কইছেন? আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার ফিরে যাব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এইখান থেকে 400 1 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র, গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন তো আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপ্রামক আইপিএফটির প্রার্থীর পক্ষে থাকবে, এই আশার আমি করি। মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলে আইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতিব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়া আপনারা নাইমা যান, কোনো চিন্তার কারণ নাই। এখন ত্রিপ্রামতার সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে। মানুষের সুখ দুঃখের কথা সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আদামন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, তখন আদামন 20 কেজি ওয়েটার ওজন, এইটা দিয়ে আপনারা ক্যাপচার করতে, আমি নমস্কার জানাইলাম। কারণ এরা ওই খোয়াইট ডিএম অফিসের এখানটা কন্ট্রোল রুম আছে, অনিমেষ দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছিনি যে আইনের ফাঁদে পালাম। আমি আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না।
এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না ওই আমরার মন্ত্রী আই আমরারে ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে, কার কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 2 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না এই ভোটিং মেশিন আইছিল প্রথম, তখন ভোটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি? আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে, জোড়া পাতা আমার সিম্বল, জোড়া পাতার মধ্যে যদি টিপটা পরে কারেন্ট শর্ট করব এখানে মারা যাবে। ওইটার পরে আমি যখন প্রচার করতে গেলাম, আমার কইতে কই বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষদের, আমি নিজের সুন্দর কইতে মহিলা কইতে আমার তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল কারেন্ট শক লাগবে এটার মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে একটাই বলে টিপ দিতে কাছি আতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাইঙ্গা বললাম, তড়ি গড়ি কর্মীরা কইলাম ভোটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোনো কারেন্ট শক হবে না। এরপর আমরা যখন প্রচার করলাম এরা টের পাই নিতে, আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল সমীর দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। আর একটা বুদ্ধি পালে যে কি কইছে খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতেছে, এখানে টিভির মধ্যে বসে বইয়া দেখবো। আবার আরেক দরবার মানুষের বুঝাইতে বুঝাইতে দম বাইতে, তারপরও জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুর দেব বর্মার আমি পরাস্ত করতে পারলাম। এইবারও আমি আপনাদের কৃতজ্ঞ। এদের কানে এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে আমরা বিজেপি বলেন, তীব্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা কইব আপনারা চিন্তা করিলেন না, আসারাম বাড়িতে আমরা 1000 ভোট পাইতাছি, পূর্ব ত্রিপুরায় এইভাবে আমরা ভোট পাইতে, এইসবে কান দিয়েন না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইলেও, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইলেও এখানে বিজেপি ত্রিপুরামথ আইপিএফটি জয়লাভ করবে। লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করব। আপনারা হিসাব করে দেখেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপুরামথ আইপিএফটি ত্রিপুরামথা আমরা যদি যোগ করি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলোর খুঁজতে দিব, টর্চ লাইট লাগাবে পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা ত্রিপুরামথা, উনি কি চাইছে? উনি তো চান ত্রিপুরা, মুগলি, ধুরু, ওয়ানসা যারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি, আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন। এটাই গ্রেটার ত্রিপুরা, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদিজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন শ্রেষ্ঠ ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা যদি থাকতে হয়, শুধু চাষা আর তেলেঙ্গানি দিয়া এক ত্রিপুরা হইব? এটার মধ্যে দেববর্মা দিয়া, জমাতিয়া সব আইতে হইব, এটার মধ্যে দেবনাথ দত্ত সব আইতে হইব। বাঙাল ত্রিপুরা সব লোক যখন একটা জায়গায় আয়া
ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম, এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে ওইটা এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না। ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এরা কয় ত্রিপুরা মতার এই এগ্রিমেন্ট, এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বই। আর এদের কথাই তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই লাগবে, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম, এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য, এখানে দেববর্মা জমাতিয়া রিয়াংয়ের নাম দিয়ে কেউ লেখছে না, ওইসে এখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত যারা, এখানে নাবির রক্ত তৈরিত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভারত সরকার বলেছে যে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটার এরা কয় ত্রিপুরামতারে কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপি কয় এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু নাই। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। ত্রিপুরামতা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार कोथा दिलेगा, हमारा विश्वास। मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं, आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন ভারতবর্ষের মানুষের কাছে, আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যে যিনি প্রার্থী, উনাদের জয়লাভ করিয়ে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম, যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তারপরও আমাদের দাবি মেনে নিতে পারে না। কার সাথে আপনারা কথা বলবেন? কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে। এই জন্যই আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার নিয়ে আপনারা যান। আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হয়েছেন? 25 বছর বাজুবন রিয়াং সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে। আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসারাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইরে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন, ডেইলি মাসে নাইতে পারলেও অন্তত এক বছরে একবার টাইমের পদ ধুলা অর্থাৎ পায়ের ধুলা, এটা উনি এখানে ফালাইবেন। আমরা আনবো, আমরা কথা বলাবো,
এইটাই আমাদের আপনাদের কাছে একটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন। ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয় তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, তিপ্রারা পাবে, ওয়ালসা পাবে, মুগলি পাবে, সর্বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো, ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসে ভোট দিবেন? আপনি এটা বলেন? আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন, আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনোদিন কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনবেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি, আগামী দিন 2টা লুকু থাকতো না তাইনের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের ভিলেজ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বার আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্ম ফুল। আনারস কিন্তু আবার আইতাছে, আমি কয়ে গেলাম ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, আর এখন পার্লামেন্টের সময় পদ্ম ফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই আনারস কই, আনারস একটু রেস্টে আছে, এখন পদ্মের জয়লাভ করে দিব। এরপর ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে দিব। আমি আর বেশি বিশেষ বক্তব্য রাখবো না। নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকাল বেলায় 12টা 1টার আগে আপনারা কিন্তু ভোট দিয়া লাইবেন। বৌমারে ভোট দেওয়া হইবেন, শাশুড়িরে ভোট দেওয়া হইবেন, শ্বশুরে ভোট দেওয়া হইবেন, নিজে ভোট দেবেন। ভাত পড়লে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকেল বেলায় ভাত খাইনি। অনেকে আছে স্বামী একটু ভালো না, কইব না আমি তো ভাত না খাই ভোট দিতাম পারি না। এই দিন স্বামীরে কইবেন, আমাদের নেতারা কই গেছে ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না। তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে আছে। ধন্যবাদ।